স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে বিদেশ নেয়ার মতো নয়, পরিস্থিতি বুঝে আসবে অ্যাম্বুলেন্স। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবার উত্তেজনা, দুদেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি। এবার বিস্তারিত। শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সার্বক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, তবে মেডিকেল বোর্ড মনে করছে এই মুহূর্তে তার ফ্লাই করা ঠিক হবে না। শনিবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অপরিবর্তিত শারীরিক পরিস্থিতিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে বিদেশে নেওয়া হবে। দেশি বিদেশি বিশেষজ্ঞ দলের মেডিকেল বোর্ড আশাবাদী তিনি সুস্থ হবেন বলেও জানান ডাক্তার জাহিদ। খালেদা জিয়া এর আগেও ক্রিটিক্যাল পরিস্থিতিতে ছিলেন উল্লেখ করে খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানান তিনি। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে, 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয়, সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট, এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। দর্শক, সহকর্মী স্বস্তিকা সিংহ আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। তার কাছে জানবো সবশেষ তথ্য। স্বস্তিকা, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আজ কি মেডিকেল বোর্ডের কোনো সভা আছে? আমাদের জানাবেন। আনোয়ার, ঠিক বিকালের পর সন্ধ্যার কিছু সময় আগেই কিন্তু মেডিকেল বোর্ড বসেছে এবং যে বোর্ডটি আসলে নির্ধারিত সময় অনুযায়ী আসলে বসেছে। তার কারণ হচ্ছে যে খালেদা জিয়া ঠিক 23 নভেম্বর যখন এই এভারকেয়ার হাসপাতালে এসে ভর্তি হন, তারপর থেকেই কিন্তু দেশি বিদেশি বিভিন্ন চিকিৎসক দলেরা কিন্তু তাকে চিকিৎসা দেখছেন এবং চিকিৎসা করছেন। সাথে এভারকেয়ারেরও একটি টিম রয়েছে। এই টিমের কিন্তু নিয়মিতই একটি বৈঠক হয়ে থাকে। সেই নিয়মিত বৈঠকের জায়গা থেকে কিন্তু আজকেও একটি বৈঠক শুরু হয়েছে কিছু সময় আগেই। তবে নতুন যে বিষয়, আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু গতকাল যে পুত্রবধূ এসেছে, সেই তিনি আসলে এই আজকের বৈঠকে যুক্ত হয়েছেন, জুবাইদা রহমান। ঠিক জুবাইদা রহমানের সাথে এই বৈঠকটি, এবং বৈঠকটি শেষ হওয়ার পরই আসলে গণমাধ্যমের সামনে আসতে পারে যে তার যে অবস্থা। এবং আপনাকে জানিয়ে রাখি, তার যে শারীরিক অবস্থার যে বিষয়টি, সেটি কিন্তু বিকালে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন, তিনি কিন্তু আসলে ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত রয়েছে এবং তাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি আসলে ফের পিছিয়েছে। এবং সেই পিছানোর যে কারণটি, সেটি কিন্তু সকালে যে মেডিকেল বোর্ডটি বসেছিল, সেই সকালের মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তাকে বিদেশে নেওয়ার মতন পরিস্থিতি আসলে কতটুকু তিনি শারীরিকভাবে সক্ষম, যে তিনি আসলে দূরের যাত্রার জন্য যেতে পারবেন তার যে শারীরিক অবস্থা থেকে। সেই তারপর থেকেই কিন্তু যে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার উপর নির্ভর করছে আসলে জার্মান থেকে যে বিমানটি আসলে তাকে নেওয়ার জন্য আসার কথা ছিল, সেই বিমানটিও আসলে আসবে কিনা। সবকিছু মিলিয়ে কিন্তু সন্ধ্যার পরও নিয়মিত একটি বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকটি শুরু হয়েছে। পরবর্তী সংবাদে আমরা আসলে জানাতে পারবো যে বৈঠকের যে তথ্যটি, সেই তথ্যটি আসলে কি। আনোয়ার, এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। জনগণ লাল কার্ড দেখাবে এই ভয়ে একটি দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার গণভোট সহ 5 দফা দাবি আদায়ে সিলেটে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে জামায়াতের আমির বলেন, কেউ যদি মনে করে প্রশাসনিক কু করে নির্বাচনে পার পেয়ে যাবে, সে সুযোগ এ দেশে আর তৈরি হবে না। সমাবেশে
সমাবেশে অংশ নিয়ে 8 দলের শীর্ষ নেতারা গণভোটে হাঁয়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। নেতারা বলেন, জুলাই সনদে যারা না ভোটের বিপক্ষে ক্যাম্পেইন করবে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সিলেটের এই সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো 8 দলের 5ম ধাপের কর্মসূচি। কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এই দেশের জনগণের পছন্দে। এর বাইরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে শঙ্কা উদ্বেগ প্রকাশ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। শনিবার ঢাকায় এক আলোচনা সভায় তারা বলেন, স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুরা নানাভাবে আক্রান্ত হয়েছে। আগামী নির্বাচনের আগে পরে যাতে এমন ঘটনা না ঘটে, অন্তর্বর্তী সরকারের সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আমাদের প্রত্যাশা শিরোনামে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনার আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এতে অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে বক্তারা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ধর্ম অবমাননার 73টি ঘটনার শিকার হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। নির্বাচন সংখ্যালঘুদের জন্য অনেক ক্ষেত্রে আতঙ্কের কারণ বলে দাবি করেন তারা। ধর্মীয় সংখ্যালঘুরা আজ এক অসহায় অবস্থার সম্মুখীন। কোথাও কোথাও দেশত্যাগ করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। সরকার এভাবে ঘটনাগুলোকে রাজনৈতিক কিংবা গুরুত্বহীনভাবে দেখানো হচ্ছে। একজন সংখ্যালঘু মানুষ, একজন দলিত মানুষ, আদিবাসী মানুষ, হিন্দু, বৌদ্ধ বা সাধারণ তান্ত্রিক মানুষ, ভালনারেবল মানুষ যদি ভালো থাকে, তাহলে বুঝতে হবে এই রাষ্ট্র ঠিক আছে। অন্য বক্তাদের আলোচনায় উঠে আসে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ও 72-এর সংবিধানের গুরুত্ব। বাংলাদেশ রাষ্ট্রটি যারা শাসন করেছেন তারা মুখে যাই বলুন সবার অধিকার, সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেননি। স্বাধীনতা যুদ্ধের ভিতরে সময়ে যে সংকট ছিল তার কাছাকাছি এই সংকট। দেশটা কোথায় যাবে? অন্ধকার যুগে যাবে নাকি গণতন্ত্র মুক্তিযুদ্ধের দেশ সেটা থাকবে? তবে 72 সালের সংবিধানের বিরোধিতা করে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, গণ অভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়ন হয়নি। 72-এর সংবিধানও কিন্তু আমরা মনে করি স্বভাবতই এটা বাতিল করতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটাই জনগণের অভিপ্রায় হিসেবে এসেছে। এর যে রাজনৈতিক যুক্তি এটা খুব স্পষ্ট, সেটা হলো এই জনগণ নিজেরা তাদের গঠনতন্ত্র প্রণয়ন করে। শব্দটা কিন্তু সংবিধানও নয়, কারণ রাষ্ট্র মানে আইন নয়। তিনি বলেন, সবার অধিকার নিশ্চিতে সমাজে যে বিভাজন রয়েছে সেগুলো দূর করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে একটি সিংহীর বেরিয়ে যাওয়ার ঘটনায় 3টি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, খাঁচার গ্রিল ভাঙা বা ফাঁকা হয়নি, খাঁচার দরজা খোলা ছিল। কর্তৃপক্ষ বলছে, দ্রুত দর্শনার্থীদের সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন দুপুর গড়াতেই বিপত্তি। রাজধানীর মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যায় হিংস্র এক বন্যপ্রাণী। প্রায় 2.5 ঘন্টা গোটা চিড়িয়াখানায় চলে চরম উত্তেজনা। দর্শনার্থীরা নিরাপদে আশ্রয়ে সরলেও প্রশ্ন উঠেছে, এই নিরাপত্তার দায়িত্ব কার? চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে পড়ে ডেইজি নামের এই সিংহী, যার ওজন প্রায় 200 কেজি। খবর পেয়ে পরে ট্রাঙ্কুলাইজার গান নিয়ে নামে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল। প্রায় 1 ঘন্টার চেষ্টায় তাকে অচেতন করে নিরাপদেই খাঁচায় ফেরানো হয়। ঘটনায় প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত কমিটি গঠন করেছে। নিরাপত্তা ব্যবস্থাটা আসলে খুব দুর্বল, যেটা কিনা আর একটু ভালো মজবুত করার জন্য মানে আমাদের সবার পক্ষ থেকে একটা আহ্বান। প্রত্যেকটা প্রাণীর জন্য আসলে প্রোটেকশন দেওয়া আছে, এই জন্য কর্তৃপক্ষের উচিত এটা যথাযথভাবে আর কি মেনটেন করা, এই যে ভবিষ্যতে যেন এগুলো না হয়, কারণ এতে কিন্তু দর্শনার্থী আতঙ্কিত হয় এবং লোকজন কম আসবে। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত দর্শনার্থীদের সরিয়ে নেওয়ায় কোনো হতাহত হয়নি। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রিল ভাঙা বা ফাঁকা হয়নি, বরং খাঁচার দরজা তালা খোলা ছিল। শেডের গেটটি খোলা ছিল, সে তালা মারা ছিল না। তো এই বিষয়টা আমরা খেয়াল করেছি। তো কারো কোনো গাফিলতি ছিল কি না বা এখানে কোনো ইচ্ছাকৃত কোনো বিষয় ছিল কিনা
সেই বিষয়গুলো আসলে এই মুহূর্তে তদন্তাধীন। চিড়িয়াখানার নিরাপত্তা নিশ্চিতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলেও জানান তিনি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বর্তমান যে খাঁচা রয়েছে এবং খাঁচার যে মডেল রয়েছে এটি অত্যন্ত পুরাতন ধরনের। আমাদের এই খাঁচাগুলোকে রিমডেলিং করা, নতুন করে আধুনিকায়ন করা এটি অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে এমন বিপজ্জনক প্রাণীর ক্ষেত্রে ডাবল লকিং প্রোটোকল অনুসরণ করা বাধ্যতামূলক। তদন্ত কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দিবে। সেই রিপোর্টের ওপরেই নির্ভর করছে চিড়িয়াখানার নিরাপত্তা নিশ্চিত করার রূপরেখা এবং দর্শনার্থীদের হারানো আস্থা ফিরিয়ে আনা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, জাতীয় চিড়িয়াখানা, ঢাকা। খাবারে হেভি মেটাল ঢুকে যাচ্ছে যা ক্যান্সার ও ফুসফুসজনিত নানা রোগ সৃষ্টি করছে। শনিবার কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব ও বিসেফ ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে একথা জানান বক্তারা। তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চয়তায় বিচ্ছিন্নভাবে কাজ করছে বিভিন্ন সংস্থা। পরিবেশ নিয়ে কাজ করে ও খাদ্য সুরক্ষা নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোকে নিয়ে একসাথে কাজ করতে হবে। বক্তারা জানান, নির্বাচনী ইশতেহারেও খাদ্য নিরাপত্তার বিষয় তুলে ধরা দরকার। আপনারা জানেন এখন ইন্টারিম গভর্নমেন্ট, সামনে আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারির পরে আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট পাবো। এই পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে তাদের কাছে কি এই সেফ ফুড এটা কি প্রায়োরিটি কিনা, খুব দ্রুত এই নির্বাচনের প্রচার শুরু হবে, সেখানে আমরাও যেন এই পলিটিক্যাল যারা পরবর্তীতে আসবে বা ইভেন বিরোধী দলে যারা থাকবেন তাদেরকে যেন আমরা বোঝাতে পারি যে তোমরা সরকার গঠন করো অথবা বিরোধী দলে থাকো, এটা তোমাদের প্রায়োরিটি, এটা 18 কোটি মানুষের প্রায়োরিটি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের বাক বিতণ্ডা হয়েছে। ঘটনার পর ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। পরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন মহাপরিচালক। এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন। আন্তর্জাতিক, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার মধ্যরাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। আফগানিস্তানের তালেবান সরকারের দাবি, পাকিস্তানি বাহিনী প্রথমে কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক শহরে হামলা চালায়, আর পাকিস্তান বলছে আফগান সেনারা প্রথমে চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলি ছোড়ে। 2 দিন আগে শান্তি চুক্তি করতে সৌদি আরবে আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তান। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে বিদেশ নেয়ার মতো নয়, পরিস্থিতি বুঝে আসবে অ্যাম্বুলেন্স। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবার উত্তেজনা, দুদেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।